প্রফেসর উজান চৌধুরী, লেখনীতে বন্যা সিকদার, পর্ব সংখ্যা 15। এত বুদ্ধি কবে থেকে হলো তোমার ভাইয়া? বিয়ে করে বউ ঘরে তুলেছি, তার সাথে কিছুমিছু না করলে তোমায় বাবাই বলে ডাকবে কে শুনি? শোনো, জাস্ট তোমাকে ওই ডাকটা শোনানোর জন্য যা করার করবো, এর থেকে বেশি কিছু ভাবার দরকার নেই। উজান চৌধুরী এত নির্লজ্জ নয়, বউ মানি না, তার সাথে আবার মাখামাখি করব? আমি ফুলের মতো পবিত্র। কথাটা বলে উজান নিজের মুখ ভেঙে গট গট করে ওখান থেকে চলে গেল। পেছনে সবাই শব্দ করে হাসতে লাগলো। মৌ, তুমি শিওর তো তোমাকে পরীক্ষায় সব প্রশ্ন আগেভাগে এনে দিলে তুমি উজানকে আমার হাতে ছেড়ে দেবে? শিরিনের মুখে কথাটা শুনে মৌ খুশিতে একদম উৎফুল্ল হয়ে উঠল। সে চট করে শিরিনের কাঁধে হাত রেখে একগাল হাসল, তারপর এদিক ওদিক তাকিয়ে নিভু নিভু দৃষ্টিতে ফিসফিস করে বলল, শিওর মানে? 100% শিওর ডাইনি। সরি ম্যাম, আপনি যদি আমাকে পরীক্ষার সব প্রশ্ন এনে দিতে পারেন তবে আমার প্রফেসর সাহেবকে আপনার কাছে বন্ধক রাখবো, গড প্রমিস। হোয়াট? বন্ধক? বন্ধক মানে কি? আরে ম্যাম, আপনাকে এত কিছু জানতে হবে না। আপনি জাস্ট উজান স্যারকে নিজের করে পাওয়ার কথা ভাবুন আর আমাকে ঝটপট প্রশ্নগুলো এনে দিন, বাস। কিন্তু তুমি যে দুদিন পর আবার উজানকে আমার কাছ থেকে কেড়ে নিবে না, তার কি প্রমাণ আছে? শিরিন একটু সন্দেহর সুরে জিজ্ঞাসা করলো। মৌ এবার কপালে হাত দিয়ে আক্ষেপের সুরে বলল, আমার দাদি ঠিকই বলে, এই যুগে সত্যি কথার কোনো ভাত নেই। আচ্ছা বলুন, এর জন্য আমায় কোথায় সাইন করতে হবে? তাসফিয়া মৌ কখনো মুখের কথায় খেলাপ করে না, বুঝলেন? শিরিনের মুখের সন্দেহ কেটে গেল। সে হেসে বলল, ওকে ডান, তোমায় আমি বিশ্বাস করলাম। তাহলে আজ থেকে উজান শুধু আমার, রাইট? মৌ মনে মনে দাঁত কিরমির করে উঠল। রাক্ষসী বলে কি? 3 কবুল বলে ভাতার বানালাম আমি, আর ও ডাইনি বলছে আজ থেকে উজান চৌধুরী নাকি ওনার। শক্ত তো, আমার দুলহার দিকে তাকালে তো চোখ আমি একদম টেনে উপড়ে ফেলবো না? মনে মনে কথাগুলো বিড়বিড় করে বললেও মুখে এক কৃত্রিম হাসি ফুটিয়ে রাখল মৌ। তার এই হাসি দেখে শিরিন ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করে, কিছু বললে মৌ? না না ম্যাম, কিছুই বলিনি। মৌ জিভ কেটে কাচুমাচু করলো। ঠিক তখনই উজান গটগট করে হেঁটে তাদের সামনে এসে দাঁড়ালো। সে মৌয়ের দিকে চরম তীক্ষ্ণ ও সন্দেহ দৃষ্টিতে তাকিয়ে রইল কিছু সময়, কিন্তু মৌ সেসবের বিন্দুমাত্র পাত্তা দিল না। বরং সে আচমকা উজানের হাতটা টেনে নিয়ে শটাং শিরিনের হাতের ওপর গুজে দিল। মৌয়ের এমন অদ্ভুত কাণ্ডে উজান পুরোপুরি ভ্যাবাচাকা খেয়ে গেল। যেখানে অন্য কোনো নারীর ছোঁয়াও উজানের ওপর পড়লে মৌ সহ্য করতে পারে না, সেখানে আজ সে স্বয়ং উজানকে শিরিনের হাতে তুলে দিচ্ছে। পুরো ব্যাপারটা উজানের মাথার উপর দিয়ে গেল। সে চরম রাগান্বিত চোখে তাকিয়ে কড়া গলায় আওড়ায়, মিসেস চৌধুরী, আপনি কিন্তু নিজের লিমিট ক্রস করছেন। মৌ উজানকে ইশারায় থামতে বলে শিরিনকে উদ্দেশ্য করে বলল, ওই ডাইনি, উফ সরি ম্যাম, আমার দুলহাজানকে আপনার কাছে গচ্ছিত রেখে গেলাম। মনে রাখবেন, আমাদের মধ্যে যা ডিল হয়েছে সেসব যেন আর তৃতীয় কোনো ব্যক্তি না জানে। আমি তাহলে এবার আসি। শিরিন খুশিতে আত্মহারা হলো। ঠিক আছে মৌ, থ্যাঙ্কস এ লট, তুমি অনেক ভালো। মৌ মুচকি হেসে খানিকটা দূরে চলে গেল, কিন্তু কি ভেবে যেন আবার দৌড়ে ফিরে এলো। তারপর শিরিনের হাতে একটা ডেইরি মিল্ক চকলেট গুজে দিয়ে মিষ্টি করে হাসলো। যতদিন না আমার সব পরীক্ষা শেষ হচ্ছে ততদিন রোজ আপনাকে আমি একটা করে চকলেট দেব, আর আমার দুলহাজানকে একটু দেখে রাখবেন, কেমন? বাই ডাইনি। কথাটা শেষ করে মৌ এক দৌড়ে সেখান থেকে হাওয়া হয়ে গেল। যাওয়ার সময় সে এক পলকের জন্য পেছনের দিকে ফিরে তাকালো, আর ওদিকে উজান রাগে বিস্ময়ে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। এমন সময় হুট করে শিরিন উজানকে জড়িয়ে ধরল, আর সাথে সাথে শিরিনের গালে এক সজোরে থাপ্পড় বসিয়ে দিল উজান। এমনিতে মৌয়ের এমন অদ্ভুত কাণ্ডে সে মনে মনে প্রচণ্ড বিরক্ত ও ক্ষিপ্ত ছিল। তার উপর এই ছ্যাঁচড়া মেয়েটার বেহায়াপনা তাকে একদম অতিষ্ঠ করে তুলেছে। সে রাগে অন্ধ হয়ে শিরিনের মুখটা শক্ত করে চেপে ধরল এবং দাঁতে দাঁত পিষে বাঘের মতো গর্জন করে উঠল, তোকে আমি শতবার বলেছি না যে আমার থেকে সব সময় দূরে দূরে থাকবে, কিন্তু তুই কোন স্তরের নির্লজ্জ যে বারবার অমন কুকুরের মতো আমার কাছে ছুটে আসিস। নেক্সট টাইম যদি তোকে আমার বা আমার বউয়ের আশেপাশেও ঘুরঘুর করতে দেখি, ট্রাস্ট মি, তোকে একদম শ্যুট করে দেবো, জাস্ট ফিনিশ। উজান চৌধুরী তোর মতো থার্ড ক্লাস মেয়েদের পাত্তা দেয় না। সে ওয়ান অ্যান্ড অনলি তার মিসেস চৌধুরীকে ভালোবাসে, সো বি কেয়ারফুল।
যেহেতু এই ঘটনা আর কথাবার্তাগুলো শ্রীনের ব্যক্তিগত কেবিনের ঠিক আড়ালে হচ্ছিল, তাই কলেজের অন্য কেউ তাদের এই রুদ্রমন্ত্রী আর বাকবিতণ্ডা দেখতে পেল না। শিরিন এক হাত দিয়ে নিজের লাল হয়ে যাওয়া গালটা চেপে ধরে চরম অবাক ও অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। এই অহংকারী ছেলেটাকে সে কোনোভাবে নিজের বশে আনতে পারছে না, কিন্তু উজান চৌধুরীকে না পেলে যে তার চলবেই না। উজান তার দিকে আবারও এক তীক্ষ্ণ ও মারমুখী নজরে তাকিয়ে কড়া গলায় আওড়ালো, ওয়াই দ্য ওয়ে, ওই পিচ্চিটা তোর সাথে কিসের ডিল করেছে? হ্যাঁ, সত্যিটা কি? আমি এখনই শুনতে চাই। শিরিন উজানের এমন ভয়ঙ্কর রূপ দেখে ভয়ে তোতলাতে তোতলাতে বলে, তো 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 তেমন কিছু না উজান। আমি তোকে লাস্ট টাইম বলছি, পিচ্চি তোকে কি বলেছে তাড়াতাড়ি বল। উজান আবারও এক পা এগিয়ে এসে ধমকে উঠল। উজান তার দিকে ওভাবে তেড়ে আসায় শিরিন ভয়ে একদম ঘাবড়ে গেল। তার চোখে মুখে তখন ভয় স্পষ্ট ফুটে উঠছে, যা সিআইডি এজেন্ট ও উজানের তীক্ষ্ণ নজর এড়াতে পারল না। সে চোখ রাঙিয়ে তাকাতে শিরিন আর কথা লুকাতে পারল না। তোকে লাস্ট ওয়ার্নিং দিলাম, এরপর ডিরেক্ট। বাকি কথা শেষ হওয়ার আগে শিরিন গড়গড় করে কাঁপতে কাঁপতে সব বলতে শুরু করলো, বলছি উজান, প্লিজ মেরো না আমায়। তোমার ওই বউ, আই মিন মৌ, তোমাকে আমার কাছে বন্ধক রেখেছে এবং এর বিনিময়ে আমার কাছ থেকে সব পরীক্ষার প্রশ্নপত্র আগেভাগে চেয়ে নিয়েছে। এটাই ডিল হয়েছে আমাদের দুজনের মধ্যে। ট্রাস্ট মি, এর বাইরে আর কিছু নয়। হোয়াট? শিরিনের মুখ থেকে সত্যিটা শোনা মাত্র উজান পুরো করিডোর কাঁপিয়ে এক বিকট চিৎকার দিয়ে উঠল। বিচ্ছু মেয়ে তলে তলে এত বড় ফন্দি এঁটে বসে আছে, প্রশ্ন ফাঁসের লোভে নিজের বরকে অন্যের কাছে বন্ধক দিয়ে দিল। কথাটা ভাবতে উজানের পুরো গা শিউরে উঠল। এখন সে বুঝতে পারছে সামনে পরীক্ষা থাকার পরেও মেয়েটা কেন দিনরাত অমন রিল্যাক্স টই টই করে ঘুরে বেড়াচ্ছে। এই ধুরন্ধর মেয়েকে এক্ষুনি সাইজ না করলেই নয়। উজান নিজের কপালে হাত দিয়ে চরম হতাশায় বিড়বিড় করে উঠল, শাশুড়ির মেয়ে করেছেটা কি? নিজের জামাইকে কেউ এক্সের কাছে বন্ধক দেয়? তুই কোন লেভেলের জাউরা মেয়েকে বিয়ে করেছিস উজান? এর থেকে কচু গাছের সাথে ফাঁসি দিতি, সেটাও ভালো ছিল। উজানের এমন কথাবার্তা শুনে শিরিনের মুখটা পুরো থতমত খেয়ে গেল। সে প্রচণ্ড ভয়ে এক পা দু পা করে পেছনে দিকে পিছিয়ে যেতে লাগলো। অমনি উজান খপ করে তার হাতটা চেপে ধরে চোখ রাঙিয়ে তাকালো। শাকচুন্নি, এখনই পালাচ্ছিস কোথায়? তার আগে বল, আমার ওই অবুঝ আর নিষ্পাপ বউটাকে তুই এই কুবুদ্ধি দিয়েছিস, তাই না? শিরিন আমতা আমতা করে, আমি কেন তোমার বউকে এমন বুদ্ধি দিতে যাব? হ্যাঁ, তোমার বউ তো নিজে থেকে আমার কাছে এসে সাধলো, এমনকি দুটো বিষয়ের প্রশ্নপত্র অলরেডি নিয়েও গেল, আর এখন তুমি সব দোষ আমার ঘাড়ে দিচ্ছ উজান? তোরই দোষ। আমার বউ না হয় অবুঝ, কিন্তু তুই কালনাগিনী, আবার ঢ্যাং ঢ্যাং করে কিভাবে পরীক্ষার আগে প্রশ্ন দিলি? বিড়ালের বাচ্চার মতো বউটা আমার এমনিতে পড়তে চায় না, এখন তোর জন্য একেবারে গোল্লায় যাবে। যদি আমার বউ পরীক্ষায় ফেল করে তবে তোকে নর্দমায় চুবাবো কালনাগিনী। নিজের দোষ ঢাকতে আমার নাবালিকা বউটার ওপর দোষ চাপাস। শিরিনকে ওভাবে দাঁড় করিয়ে রেখে উজান এক প্রকার দৌড়ে মৌয়ের সন্ধানে রওনা হলো। পরীক্ষার আগের দিন প্রশ্ন ফাঁস হয়ে গেছে, আর সেটা কি না প্রিন্ট করেছে প্রফেসরের ওয়াইফ। এই কথা জানাজানি হলে কি হবে? উজান আর কিছু ভাবতে পারছে না। অস্থির মাথায় সে করিডোর দিয়ে দ্রুত পা চালালো। ওইদিকে মৌ ক্লাসরুমে ঢুকে খুশিতে সবার সামনে ধেই ধেই করে নাচতে শুরু করেছে। স্বামীকে বন্ধক দিয়ে যে এত বড় একটা মুশকিল আসান হয়ে যাবে সে তা ভাবতেই পারেনি। যে কাজটা উজানের হাত পা ধরেও করা সম্ভব হয়নি, সেটা ওই শিরিন ডাইনিকে দিয়ে কত সহজেই না হয়ে গেল। এখন অন্তত সে কোনো টেনশন ছাড়াই বিন্দাস পরীক্ষা দিতে পারবে। হঠাৎ ললিতা তার সামনে এসে দাঁড়িয়ে কপাল কুঁচকে তাকালো। ললিতাকে দেখা মাত্র মুখ বাঁকিয়ে অন্যদিকে সরে গেল। এই মেয়েটাকে দেখলেই তার গা জ্বালা করে, পুরো দিনটায় মাটি হয়ে যায়, অথচ যেখানেই যায় এই আপদটার সাথে দেখা হয়। ললিতা হাত গুটিয়ে বাঁকা গলায় প্রশ্ন করলো, পাগলের মতো ওভাবে নাচছিস কেন?
ভাতারের কথা মনে পড়েছে তাই নাচছি। আমার ইচ্ছে হলে আমি গাইবো, লাফাবো, তাতে তোর কি? হ্যাঁ, সর ওখান থেকে ডাইনি একটা। এরপর মৌ গিয়ে নিজের বেঞ্চে ধপ করে বসল। তার এমন তেড়ামুখো উত্তর শুনে ললিতা একটুও খুশি হতে পারল না, বরং তার মনে একরাশ ক্ষোভ আর হিংসা জমা হলো। ঠিক তখনই ক্লাসরুমের দরজা দিয়ে হুড়মুড়িয়ে ভেতরে ঢুকলো উজান। প্রফেসরকে ওভাবে হঠাৎ ক্লাসে ঢুকতে দেখে সব ছাত্রছাত্রী তড়িঘড়ি করে সোজা হয়ে দাঁড়িয়ে গেল। এখন তো উজানের ক্লাস নেওয়ার সময় নয়, তবে সে কেন এই অসময়ে এলো তা কেউ বুঝতে পারল না। উজান কোনো দিকে না তাকিয়ে সোজা মৌয়ের বেঞ্চের সামনে গিয়ে দেওয়ালের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। পেছন থেকে ললিতা আমতা আমতা করে প্রশ্ন করল, স্যার এনি প্রবলেম? উজান ললিতার দিকে এক পলকও না তাকিয়ে চরম বিরক্তিকর কণ্ঠে উত্তর দিল, নো, সিট ডাউন। আর মিস তাসফিয়া মৌ, প্লিজ কাম টু মাই কেবিন। উজানের গম্ভীর কণ্ঠের আদেশ শুনে মৌ মোটেও ভয় পেল না, বরং সে উজানের দিকে তাকিয়ে একদম ৩২টা দাঁত কেলিয়ে হাসল। পুরো ব্যাপারটা বুঝতে না পারলেও সে খানিকটা আন্দাজ করতে পেরেছে যে উজান কেন এখন হন্য হয়ে এখানে ছুটে এসেছে। সে উজানকে বিন্দুমাত্র পাত্তা না দিয়ে নিজের চুলগুলো আঙ্গুল দিয়ে পেছনে উড়িয়ে বেশ ভাব নিয়ে বলল, সরি স্যার, আপনার সাথে আমি যদি এখন যাই তবে আমার বয়ফ্রেন্ড বড্ড রাগ করবে। সে একদমই চায় না যে আমি অন্য কোনো পরপুরুষের সাথে একা কোথাও যাই। মৌয়ের মুখ থেকে এমন অদ্ভুত ও অভাবনীয় উত্তর শুনে উজান ভরা ক্লাসের মাঝে পুরো ভ্যাবাচ্যাকা খেয়ে থমকে গেল। জীবনে সে অন্তত নিজের বউয়ের কাছ থেকে এমন বাঁশমার্কা উত্তর আশা করেনি। মৌয়ের এমন আজব উত্তর শুনে ক্লাসের সবাই একযোগে হো হো করে হাসতে শুরু করলো। উজান নিজের রক্তচক্ষু নিয়ে পুরো ক্লাসের দিকে একবার তাকাতেই মুহূর্তের মধ্যে পিংপতন নীরবতা নেমে এলো। সবাই একদম চুপ। উজান নিজের রাগ নিয়ন্ত্রণ করে দাঁতে দাঁত চেপে আবারও বলল, মিস মৌ, আপনি কি ভদ্রভাবে আমার সাথে আমার কেবিনে যাবেন নাকি? উজানের কথা শেষ হওয়ার আগে মৌ ডেস্কে হাত রেখে ফিসফিস করে বলে, সরি স্যার, আমি যেতে পারবো না। আমার বয়ফ্রেন্ড দেখলে আমার সাথে ব্রেকআপ করে দেবে। আপনার যা বলার আপনি প্লিজ এখানেই বলুন। জাস্ট 5 মিনিট, এর মধ্যে আপনাকে আমি আমার কেবিনে দেখতে চাই, নয়তো আপনার পরীক্ষার খাতার নম্বর কেটে 0 করে দেওয়া হবে। জাস্ট মাইন্ড ইট। একদমই কড়া আলটিমেটাম দিয়ে উজান গটগট করে ক্লাসরুম থেকে বেরিয়ে চলে গেল। উজানের যাওয়ার দিকে তাকিয়ে মৌ এবার শুকনো ঢোক গিলল। সে যাবে কি যাবে না তা নিয়ে গভীর ভাবনায় পড়ল। লোকটা বড্ড এক কথার মানুষ। যদি সত্যি সত্যি না যাওয়ার অপরাধে তার পরীক্ষার নাম্বার কমিয়ে দেয় তখন কি হবে? কিন্তু অনেক ভেবে চিন্তেও মৌ শেষ পর্যন্ত কেবিনে গেল না, কারণ সে খুব ভালো করেই জানে এখন উজানের কেবিনে একা একা গেলে তার ওপর দিয়ে অনেক বড়সড় ঝড় বয়ে যাবে। তার চেয়ে বরং বাসায় গিয়ে উজানের মান ভাঙানো অনেক সহজ। সেখানে তার রাগ সামলাতে খুব বেশি বেগ পোহাতে হবে না। এই ভেবে সে মনেকে সান্ত্বনা দিয়ে একদম রিল্যাক্স রইল। বিকেলের দিকে হসপিটালের সামনে এসে অটোরিকশা থামতে মৌ আর মেহের দুজনেই নেমে পড়ল। আজ অনেক দিন পর তারা সাব্বিরকে দেখতে এসেছে। অবশ্য উজানকে ওই ব্যাপারে কিছুই জানানো হয়নি। পুরো বিষয়টা গোপন রাখা হয়েছে। কিন্তু অটোরিকশা থেকে নামতে ঠিক পেছনের একটা গাড়ির অনবরত কর্কশ হর্ন শুনে মৌ মেজাজ হারিয়ে চেঁচিয়ে উঠল, কোন শয়তানের নাতিরা অমন কানের কাছে হর্ন দিচ্ছিস? তোকে এক লাথি দিয়ে উগান্ডায় পাঠিয়ে দে। বলতে বলতে যেই মৌ পেছনের দিকে তাকালো অমনি সে পুরো গ্যাস বের হওয়া বেলুনের মতো চুপসে গেল। উজান নিজের স্পোর্টস বাইকটার ওপর ভর দিয়ে দাঁড়িয়ে আছে। মৌয়ের কলিজা যেন শুকিয়ে কাঠ। মানুষটাকে না বলে এত লুকিয়ে তারা এখানে এলো, অথচ সে কিনা ঠিকই তাদের পেছনে এসে হাজির। উজানের চোখ মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে সে ভেতরে ভেতরে প্রচণ্ড রেগে আছে। উজান নিজের বাইকটা একপাশে পার্ক করে 2 হাত বুকে বেঁধে মৌয়ের মুখোমুখি এসে দাঁড়ালো। তারপর একরাশ গাম্ভীর্য নিয়ে গম্ভীর স্বরে আওড়ালো, মিসেস চৌধুরী, কি যেন বলছিলেন আমায়? কাকে লাথি দিয়ে উগান্ডায় পাঠাবেন শুনি? মৌ জিভ কেটে কাঁদো কাঁদো মুখে তোতলাতে তোতলাতে, আপনি? না না, আমি আপনাকে কিছু বলিনি তো। এই বলে সে ওখান থেকে এক দৌড়ে পালাতে চাইল, কিন্তু উজান চিল পাখির মতো ক্ষিপ্ত গতিতে খপ করে মৌয়ের নরম হাতটা শক্ত করে ধরে ফেলল। সে নিজের দাঁতে দাঁত পিষে কটমট করে তাকালো।
উজান চৌধুরীর চোখ ফাঁকি দেওয়া, কত বড় সাহস স্বামী বন্ধক রেখে প্রশ্ন আউট করা, আবার এখন না বলে হসপিটালে আসা। চলো বাসায়, আজ তোমাকে খুব ভালো করে মজা দেখাচ্ছি। এরপর উজান এক প্রকার জোর করে মৌয়ের হাত ধরে হসপিটালের ভেতর ঢুকে পড়ল। মেহের এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে পুরো দৃশ্যটা দেখছিল। এবার সেও মুচকি হাসতে হাসতে তাদের পিছু পিছু হাঁটতে লাগলো। উজান করিডোর দিয়ে যাওয়ার সময় কটমট দৃষ্টিতে তাকিয়ে মৌকে ইচ্ছেমতো শাঁসিয়ে যাচ্ছিল, যা দেখে মেহের নিজের ঠোঁট চেপে হাসি সামলানোর আপ্রাণ চেষ্টা করছিল। কিছুক্ষণের মধ্যে তারা সাব্বিরের কেবিনের একদম সামনে চলে এলো। কেবিনের দরজার হাতল ধরার ঠিক আগ মুহূর্তে উজান হঠাৎ ঘুরে দাঁড়িয়ে অত্যন্ত কড়া গলায় ফিসফিস করে প্রতিধ্বনিত করলো, একদম চুপচাপ ভেতরে ঢুকবে আর সাধারণ সৌজন্যবশত সাব্বিরকে ভালো মন্দ জিজ্ঞাসা করবে। ভুলেও যদি তাকে জড়িয়ে টড়িয়ে ধরেছে তবে সোজা নিয়ে গিয়ে তেঁতুল গাছে উল্টো করে ঝুলিয়ে রাখবো। জাস্ট মাইন্ড ইট মিসেস চৌধুরী। কে শোনে কার কথা। সঙ্গে সঙ্গে উজানের কড়া নিষেধাজ্ঞা সত্ত্বেও কেবিনে ঢোকার পরে মৌ তার হাত থেকে নিজেকে ছাড়িয়ে এক দৌড়ে সাব্বিরের কাছে চলে গেল। সাব্বির তখন মাত্রই বিছানায় আধশোয়া অবস্থায় বসেছিল। অমনি মৌ আচমকা এসে তাকে জাপটে জড়িয়ে ধরল। মেয়েটার এমন আকস্মিক কাণ্ডে সাব্বির পুরোপুরি ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। সে ভয়াক্ত চোখে সরাসরি উজানের দিকে তাকালো। এই জড়িয়ে ধরার অপরাধেই উজান তাকে এই দম বন্ধ করা হসপিটালে পাঠিয়েছে, আর আজ এখানে এসেও মেয়েটা একই কাণ্ড ঘটালো। উজান নিজের রক্তচক্ষু নিয়ে তাদের দিকে তাকিয়ে রইল। তার চোখ দিয়ে যেন আক্ষরিক অর্থে আগুন ঝরছে। মৌ অবশ্য উজানের এই রুদ্রমূর্তি দেখেও না দেখার ভান করে মুচকি হাসলো। তারপর একগাল হেসে সাব্বিরকে উদ্দেশ্য করে বলে উঠল, ও গো, তুমি এখন কেমন আছো? মৌয়ের মুখে এই টুকু কথা শুনেই সাব্বিরের গলায় যেন খাবার আটকে বিষম খাওয়ার উপক্রম হলো। সে মনে মনে ভাবল, খানিকটা সুস্থ হয়ে মাত্রই বিছানায় উঠে বসেছে সে, আর এখন এই মেয়েটা নিশ্চয়ই তাকে পুরোপুরি মার্ডার করতে এসেছে, নয়তো কেউ নিজের বরের সামনে এমন কথা বলে। পাশে সাব্বিরের মা বসে আছেন বলেই মৌ হয়তো উজানকে এতটা পরোয়া করছে না। আর ওইদিকে উজানের এমন বেহাল দশা দেখে মেহের এক কোণে দাঁড়িয়ে নিজের ঠোঁট চেপে হাসছে। মৌ এবার ন্যাকামি মেশানো গলায় বলা শুরু করলো, কি গো, তুমি আমার সাথে কথা বলবে না? টেনশন নিও না, আমি যখন এসে পড়েছি তখন তোমাকে। তার বাকি কথা শেষ হওয়ার আগে উজান তড়িৎ গতিতে এগিয়ে এসে সকলের সামনে এক ঝটকা মৌকে নিজের শক্ত বুকে টেনে নিল। প্রফেসরের এমন আকস্মিক কাণ্ডে কেবিনে থাকা সবার চোখ চড়ক গাছ হয়ে গেল। মৌ অবশ্য মনে মনে খানিকটা আন্দাজ করেছিল যে এমন কিছু একটা হতে পারে। সে খুব ভালো করেই জানে উজান তাকে নিয়ে কতটা সেন্সিটিভ। অন্য কোনো পুরুষ তো দূর, নিজের ভাইয়ের সাথেও মৌকে সে সহ্য করতে পারে না। কিন্তু মৌ ও সহজে পিছিয়ে যাওয়ার পাত্রী নয়। সে রাগান্বিত কণ্ঠে প্রতিধ্বনিত করে, এই রাক্ষস লোক, ছাড়ুন আমায়। আপনি কে? হ্যাঁ, আপনি জানেন না একটা মেয়ে মানুষের গায়ে অনুমতি ছাড়া টাচ করতে নেই? ছাড়ুন আমায়, ছাড়ুন বলছি। ততক্ষণে উজানের ধৈর্য বাঁধ ভেঙে গেছে। সে আর কোনো কথা না বাড়িয়ে এক ঝটকা মৌকে নিজের চওড়া কাঁধে তুলে নিল। যেভাবে ঝড়ের গতিতে সে কেবিনে এসেছিল ঠিক সেভাবে ওখান থেকে বেরিয়ে যেতে যেতে কড়া গলায় আওড়ালো, শাশুড়ির মেয়ে দেখছি দিন দিন বড্ড সাহস বেড়ে যাচ্ছে, তাই না? জাস্ট ওয়েট, বাসায় চল আজকে। বাসায় গিয়ে ভালো করে দেখাচ্ছি এই সাহস কোথায় গিয়ে থাকে। মৌ উজানকে নামানোর জন্য তার পিঠে এলো পাথালি থাপ্পড় মারতে লাগলো। নিজের বড় বড় নখ দিয়ে খামচে ধরল, তবু উজান তাকে এক চুলও ছাড়ল না। হসপিটালের করিডোরে থাকা সাধারণ মানুষ ও স্টাফরা হাঁ করে তাদের ওই কাণ্ড দেখছিল। কিন্তু তখনই পরিস্থিতির বেগতিক দেখে মৌ চিৎকার করে উঠল, কেউ বাঁচান আমায়, আমাকে এই খাটাস লোকটা কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে, হেল্প প্লিজ, হেল্প মি। মৌয়ের চিৎকার শুনে হসপিটালের দুজন লোক এগিয়ে এসে হুট করে উজানের সামনে পথ আটকে দাঁড়ালো। উজান এতে প্রচণ্ড বিরক্ত ও ক্ষিপ্ত হলো। সে নিজের দাঁতে দাঁত পিষে কটমট করে, আমি কোনো কিডন্যাপার নই, এটা আমার 3 কবুল বলে বিয়ে করা নিজের বৈধ বউ। শালি প্রচণ্ড পাজি আর তেরামুখো হয়েছে, তাই ওকে আজ একটু শিক্ষা দিতে নিয়ে যাচ্ছি। আর এখন যদি কেউ আমার পথ আটকানোর চেষ্টা করেন তবে তার কপালে শনি।
উজানের চাওড়া শরীরের চাহনি দেখে বাকি কথা শেষ হওয়ার আগেই লোক দুজন চট করে পথ ছেড়ে সরে গেল। এরপর উজানও রাগে ফুঁসতে ফুঁসতে গট গট করে হসপিটাল থেকে বেরিয়ে গেল। ওদিকে তারা চলে যেতে সাব্বির একটা দীর্ঘশ্বাস ফেলল। যাক, একটা বড়সড় টর্নেডো তার উপর দিয়ে চলে যায়নি ভেবে সে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। ওদিকে মেহের এতক্ষণ নিজের পেটে হাত দিয়ে হাসি চেপে রেখেছিল, কিন্তু উজানেরা চলে যেতে সে এবার খিলখিল করে শব্দ করে হাসছে উঠল। তাকে ওভাবে হাসতে দেখে সাব্বির ধমক দিয়ে উঠল, আর সাথে সাথে মেহেরের হাসি উধাও হয়ে গেল। সে চুপ মেরে গেল। মেহের ভুরু কুঁচকে জিজ্ঞাসা করলো, ভাইয়া ওভাবে ধমক দিলে কেন? এখন কি আমি একটু হাসতেও পাবো না? বোন রে, তুই বুঝতে পারছিস না সামনে আমাদের জন্য কি ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে? রোহান ভাইয়া আজই বিদেশ থেকে দেশে ফিরছেন। এবার তুই একটু ভেবে দেখ, যদি ভাইয়া কোনোভাবে জানতে পারে যে ওনার আদুরের ফুল এর বিয়ে হয়ে গিয়েছে, তখন কি অবস্থা হবে? হোয়াট? তোমাকে কে বলল বড় ভাইয়া আজ আসছেন? মেহের চিৎকার দিয়ে বলে। ভাইয়া প্লেনে ওঠার ঠিক আগ মুহূর্তে আমার সাথে ফোনে কথা বলেছেন। আমি এখন এটাই ভাবছি যে কি হবে। আমরা তো ভাইয়ার কথা বিন্দুমাত্র না ভেবে ওনার ফুলকে তার নিজের ভালোবাসার মানুষের হাতে তুলে দিলাম, কিন্তু এখন ভাইয়া এসে যখন সব শুনবেন তখন কি হবে? আমিও কিছু বুঝতে পারছি না ভাইয়া, তবে এবার মনে হয় সত্যি খারাপ কিছু একটা হতে চলেছে। প্রায় ঘন্টা খানেকের ওপর উজান মৌকে নিয়ে এসে বাসার সামনে নিজের বাইকটা দাঁড়ালো। এতক্ষণ মৌয়ের হাতটা লোহার মতো শক্ত করে আঁকড়ে ধরে রেখেছিল, যাতে মেয়েটা কোনো সুযোগে পালিয়ে যেতে না পারে। কোনো রকমে বাইকটা এক পাশে স্ট্যান্ড করে রেখে যেই উজান মৌকে নিয়ে সামনে এগোতে যাবে, অমনি মৌ সুযোগ বুঝে তার হাতে সজোরে এক কামড় বসিয়ে দিল। আচমকা এমন আকস্মিক কাণ্ডে ঘটবে তা উজান ভাবতেও পারেনি, তাই পুরো ব্যাপারটা বুঝতে তার খানিকটা বেগ পেতে হলো। সেই সুযোগে মৌ তড়িৎ গতিতে উজানের হাত থেকে নিজেকে মুক্ত করে এক ছুটে বাসার ভেতরে প্রবেশ করল। উজানও নিজের হাতের ব্যথা অগ্রাহ্য করে তার পিছু পিছু ছুটল, কারণ সে খুব ভালো করেই জানে এই তেড়ামুখো মেয়েটাকে এখন যদি কোনোভাবে ধরতে না পারে, তবে আজ সারা রাতেও সে আর তার হাতের নাগালে আসবে না। উজান পেছন থেকে রেগে চিৎকার করে উঠল, পিচ্চি দাঁড়াও বলছি, জীবনেও না! মৌ পেছনের দিকে এক পলক তাকিয়ে গতি আরও বাড়িয়ে দিল। মৌ দৌড়ে গিয়ে ডাইনিং রুমে ঢুকলো। সোফা টেবিলকে আড়াল করে সে এদিক ওদিক ছুটতে লাগলো। উজানও নাছের বান্দার মতো তার পিছু পিছু তাড়া করলো। অবশেষে মৌ নিজের প্রাণ বাঁচাতে 2 তলার নিজের রুমের দিকে দৌড়ে গেল, কিন্তু দরজাটা তড়িঘড়ি করে বন্ধ করার আগে উজান ঝড়ের গতিতে রুমের ভেতর প্রবেশ করলো। মৌ রুমে ঢুকেই উজান খটাস করে দরজাটা ভেতর থেকে লক করে দিল। সে রুমের এসিটা ফুল পাওয়ারে অন করে দিয়ে নিজের শার্টের ওপরে 2টো বোতাম আলগা করতে করতে ধীর পায়ে মৌয়ের দিকে এগিয়ে যেতে লাগলো। উজানকে ওভাবে এগিয়ে আসতে দেখে মৌ ভয়ে একদম সিঁটিয়ে গেল। লোকে বলে মানুষ নাকি নিজের বিপদ থেকে নিজেকে উদ্ধার করে, আর মৌ যেন নিজের বিপদ নিজেই ডেকে আনে। সে ভয়ে কাঁপতে কাঁপতে ধীরে ধীরে পেছনের দিকে পিছিয়ে যাচ্ছে। এমন সময় দেওয়ালের সাথে তার পিঠ ঠেকে গেল, আর পালানোর কোনো পথ নেই। তা দেখে মৌ শুকনো ঢোক গিল। সে কাঁপা কাঁপা কণ্ঠে উজানের দিকে তাকিয়ে বলে উঠল, আপনি আমার কাছে একদম আসবেন না, কিন্তু বলে দিলাম। উজান কোনো কথা না বলে ঝড়ের বেগে এগিয়ে আসে। মৌয়ের 2 হাত দেওয়ালের সাথে চেপে ধরল। মৌ একরাশ ভয়াক্ত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। লোকটা যতই তার সাথে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে, ততই মৌয়ের বুক ধরফর ধরফর করছে। তার হৃৎস্পন্দন যেন তড়িৎ গতিতে লাফাচ্ছে। মনে হচ্ছে এই বুঝি কোটর থেকে বেরিয়ে আসবে। উজান আর এক মুহূর্ত দেরি করল না। পর মুহূর্তে সে মৌয়ের গলার ভাঁজে নিজের মুখ ডুবালো। উজানের ওই তপ্ত ও পুরুষালী ছোঁয়ায় অস্বাভাবিকভাবে কেঁপে উঠল মৌ। উজান তার এক হাত দিয়ে মৌয়ের কোমর শক্ত করে আঁকড়ে ধরেছে এবং অন্য হাত দিয়ে তার 2 হাত বন্দি করে রেখেছে। মৌ আপ্রাণ চেষ্টা করছে নিজেকে তার বাহুবন্ধন থেকে ছাড়ানোর, কিন্তু প্রতিবারই তার চেষ্টা বৃথা হচ্ছে। একজন পূর্ণবয়স্ক পুরুষের শক্তির কাছে সে নিতান্তই এক অবলা বালিকা। হঠাৎ উজান তার গলার নরম চামড়ায় আলতো করে নিজের ওষ্ঠধর ছোঁয়ালো। সাথে সাথে এক তীব্র শিহরণে চোখ বুজে নিল মৌ। ঠিক তখনই তার কানের কাছে উজানের সে ভারী ও মাদকতাময় কণ্ঠস্বর ভেসে উঠল,
মিসেস চৌধুরী যখন আমাকে এতটাই ভয় পান তাহলে আমার সাথে এত তেড়ামি কেন করেন শুনি? নাকি এই উজান চৌধুরীকে নিজের কাছে পাওয়ার জন্য এমন নিত্য নতুন ফন্দি আঁকেন? উজান চৌধুরী যখন নিজের স্বরূপে ফেরে তখন তাকে সামলানোর ক্ষমতা কি আপনার এই ছোট্ট শরীরে আছে? মৌ রুমের এসি চলা সত্ত্বেও ঘেমে নিয়ে একাকার হয়ে তোতলাতে বলে, দূরে যান প্লিজ। উজান এক ঘোর লাগা দৃষ্টিতে তার দিকে তাকিয়ে ফিসফিসে আওড়াল, আপনি নিজেই তো বারবার নানা রকম কাণ্ড করে আমাকে আপনার কাছে ডাকেন, তাহলে এখন দূরে যাব কেন শুনি? আপনি তো নিজেই চাচ্ছেন আমাতে মিশে যেতে, আমাতেই পরিপূর্ণ হতে, তবুও মুখে কেন এমন উল্টো আচরণ করছেন? মৌ এবার নিরুপায় হয়ে কাঁদো কণ্ঠে চিৎকার করে উঠল, শাশুড়ি আম্মা! মৌয়ের এই গদন বিতাড়িত চিৎকারে উজান বিন্দুমাত্র বিচলিত হলো না, বরং তার ঠোঁটের কোণে এক তৃপ্তির হাসি ফুটে উঠল। সে এবার সোজা মৌয়ের ওষ্ঠ ধরে গভীর ও নিবিড়ভাবে নিজের ঠোঁট ছুঁইয়ে দিল। তারপর পরম আদুরে ও ব্যাকুল সুরে আওড়ালো, একটু ভালোবাসা দিবেন আমায় মিসেস চৌধুরী, বেশি না, একদম অল্প দিলেই চলবে। এই উজান চৌধুরী যে আপনার সামনে এলে নিজেকে ঠিক রাখতে পারছে না। আচ্ছা, আপনার মাঝে এমন কি নেশা আছে বলুন তো? কেন আপনি এমন করেন আমার সাথে? আপনাকে ছেড়ে আমি এক মুহূর্ত দূরে থাকতে পারছি না, বারবার আপনাতে আসক্ত হচ্ছি। নাকি এই সব আপনার কোনো পাতা ফাঁদ? আমাকে এভাবে নিজের মায়ায় সিডুস করে বউয়ের অধিকার আদায় করতে চাচ্ছেন? মৌ লজ্জায় চোখ বুজে ফেলল। আমি শাশুড়ি আম্মার কাছে যাব? আমি এত জরুরি কথা বলছি আর আপনি অন্য প্রসঙ্গে গিয়ে ডিস্টার্ব করছেন। উজান তার নাকে নাক ঘষে মৌ নিভু দৃষ্টিতে তাকিয়ে উজানের কাণ্ড দেখছে। উজান ঠোঁট বাঁকিয়ে হাসল এবং বলতে লাগলো, আপনার শাশুড়ি এখন তার প্রাণপ্রিয় স্বামীকে টাইম দিচ্ছেন, আপনি কি সেখানে গিয়ে হাড্ডি হতে চান? তার আগে বলুন, আমি এত করে বারণ করার পরেও কেন আপনি হসপিটালে গিয়ে ওই সাব্বিরকে জড়িয়ে ধরলেন? আপনি কি আমার কোনো কথা না শোনার পণ করেছেন? আমি যা বলবো তার বিপরীতটা না করলে কি আপনার চলবেই না? আপনি কি জানেন শিরিন কিন্তু আপনার মতো এতটা অবাধ্য ছিল না। ওকে আমি যা বলতাম ও সেটাই করতো, ইভেন এখনও করেন। আপনি ঠিক কি চান বলুন তো? আপনি কি চান আমি সবাইকে ছেড়ে আমি বাধ্য মেয়ে হলে আপনি আমায় ভালোবাসবেন প্রফেসর সাহেব? উজানের কথাটা শেষ হওয়ার আগে মৌ হঠাৎ চোখ মেলে সরাসরি তার চোখের দিকে তাকিয়ে প্রশ্নটা করল। মৌয়ের এমন আকস্মিক প্রশ্নে উজান স্তব্ধ হয়ে গেল। মৌ একরাশ প্রত্যাশা আর ভালোবাসা নিয়ে আবারও বলে, তাহলে কি আপনি আমাকে আপনার সত্যি বউ বলে মেনে নেবেন? আরিয়ান ভাইয়া তার বউকে যতটা ভালোবাসা দেয় আপনিও কি আমায় ততটা দেবেন? ট্রাস্ট মি, আপনি যদি আমায় সত্যি ভালোবাসেন তাহলে আমি আপনার পৃথিবীর সবচেয়ে বাধ্য বউ হব, তো একটুও দুষ্টুমি করব না, ওই শিরিন ডাইনির থেকেও বেশি বাধ্য হব। বলুন না, তারপর আপনিও কি আমায় একইভাবে ভালোবাসবেন? মৌয়ের চোখের সেই নিষ্পাপ চাহনি আর ঠোঁটের আকুল আকতি দেখে উজান যেন এক নিমিষে তার সব রাগ ভুলে পাথরের মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার বুকের ভেতরটা যেন এক নিমিষে উলটপালট হয়ে গেল। মেয়েটাকে আরও শক্ত করে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে চিৎকার করে বলতে ইচ্ছে করছে, ভালোবাসি প্রিয়দর্শনী, আপনি আমাকে যতটুকু ভালোবাসেন উজান চৌধুরী তার থেকেও 1000 গুণ বেশি ভালোবাসে আপনাকে। কিন্তু উজান নিজের মনের সে পরম আশঙ্কাকে ভেতরে চেপে রাখল। সে এক প্রকার জোর করে মৌয়ের থেকে নিজের দূরত্ব বাড়ালো। দেওয়াল থেকে তার হাত দুটো ছেড়ে দিয়ে সে কিছুটা পিছিয়ে দাঁড়ালো। মৌকে কষ্ট দিতে উজানের একটু ইচ্ছে করে না। মেয়েটার চোখের জল দেখলে তার নিজের কলিজা ছিঁড়ে যায়। তবে আজ যদি সে নিজের মনের দুর্বলতা বা ভালোবাসার সত্যিটা মৌয়ের সামনে প্রকাশ করে দেয় তবে আবেগের চোটে মেয়েটার ভবিষ্যৎ একেবারে নষ্ট হয়ে যাবে। কয়েক মাস সামনেই তার ফাইনাল পরীক্ষা, আর এই সময়ে উজান চায় না মৌ পড়াশোনা বাদ দিয়ে এসব ভালোবাসার চক্করে মোহগ্রস্ত হয়ে থাকুক। অন্তত উজান চৌধুরী কখনোই নিজের ভালোবাসার মানুষের ভবিষ্যৎ নষ্ট হতে দিতে চায় না। ভুল ত্রুটিগুলো উপেক্ষা দৃষ্টিতে দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।